এই শোনো, আমাদের দুটি স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও। ধন্যবাদ। প্লিজ প্লিজ ছাড়ুন। আপনারা কারা এমন করছেন কেন? প্লিজ ম্যাম চুপ করুন, আমাদের বসের আদেশ এটা। জেরিন আর কিছুই বলতে পারল না। তার আগে কিছু লোক তাকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়, আর সাথে সাথে বেহুশ হয়ে যায় জেরিন। কি অবস্থা ওর? ঠিক আছে তো? জি বস, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। কাল সকালে চোখ মেলে জেরিন দেখবে তার আরও একটা জীবন শুরু হয়ে গিয়েছে। এই বলেই নীল একটা ডেভিল হাসি দেয়। পরদিন সকালে যখন জেরিনের ঘুম ভাঙে তখন হঠাৎ করেই কাল রাতের এক ঝলক ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সাথে সাথে তার ঘুমের ঘোর কেটে যায় এবং সে নিজেকে একটা মাস্টার বেডরুমে আবিষ্কার করে। আমি বাড়ি যাব। আপনারা কারা আর কেনই বা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনারা কি সুন্দরী মেয়েদের কলিজা ভুনা করে খেয়ে ফেলেন নাকি? মা বলেছিল আমাকে বোরখাওয়ালি নাকি মেয়েদের এভাবে ধরে নিয়ে যায়, কিন্তু আপনারা তো বোরখা পরেন না, তো কে আপনারা? আরে মরেছে নাকি সব আমাকে এই রুমের মধ্যে বন্দি করে? জেরিন এসব বলেই নিজের অজান্তেই কান্না করে দেয়। বেচারি অনেক ভয় পাচ্ছে, জাস্ট সে সাহসী এটা দেখানোর জন্যই এসব কথা বলে আর কি। হঠাৎ তখনই দরজা খুলে দেওয়া হয় বাহির থেকে, যা দেখে ভয়ে জেরিন 4 কদম পিছিয়ে যায়। কালকের মতো কালো পোশাক পরা দুজন প্রথমে রুমে ঢোকে, আর তারপর তাদের দুজনের পিছন থেকে একটা হ্যান্ডসাম ছেলে রুমের মধ্যে প্রবেশ করে। এতটাই সুদর্শন যাকে দেখলে যে কোনো মেয়ে, কেন তার মাও বলবে আই উইশ এমন একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হতো। যাই হোক, ছেলেটার ফেস দেখলে সেই ফেসের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা কেউ কখনো টেরই পাবে না। জেরিন যখনই সেই হ্যান্ডসামকে রেগে কিছু বলতে যাবে তখনই সেই হ্যান্ডসাম জেরিনের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে ডিপলিভাবে বলে, আমি এত নয়েজ লাইক করি না বেবি গার্ল, নেক্সট টাইম যেন এমনটা আর না হয়, মাইন্ডেড। আপনার কি মাথায় প্রবলেম আছে নাকি? ও বুঝেছি, আপনি এদের সেই বস, তাই না? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আমি তো আপনাকে চিনিও না। আমি বাড়ি যাব, আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছেন? উফ স্টপ, আমার এত কথা শুনতে ভালো লাগে না, তাই চুপ থাকতেই তোমার মঙ্গল। আর লিসেন, তুমি তোমার বাড়ির নাম ভুলে যাও, আর কখনো যাওয়া হবে না তোমার সেখানে। বাকিটা আমি পরে ভেবে দেখব। আপাতত পাখিকে কিছুদিন খাঁচায় পুরে পোষ মানাবো। আমার নামও জেরিন, আমাকে আপনি চেনেন না। আমি তো বাড়ি যাবই। আপনিও এই কথা মাথায় ঢুকিয়ে নেন। চিনতেই তো চাই আমি তোমাকে বেবি গার্ল। এসব বলেই যখনই নীল তার লোকেদের নিয়ে রুম থেকে বের হবে তার আগেই জেরিন নীলের এক লোককে ধাক্কা দিয়ে রুম থেকে বাহির হতে নেয়, কিন্তু নীল জেরিনকে ধরে ফেলে। অনেক বার বেড়ে গিয়েছে তোমার, তাই না? তোমার বার আমি কমাচ্ছি। এই বলে আমি জেরিনকে ছুড়ে বিছানায় ফেলে দিই এবং আবার গার্ডদেরকে ইশারা দিই। ইশারা পাওয়া মাত্রই গার্ডরা জেরিনের কাছে আসতে থাকে। জেরিন বিপদের আশঙ্কায় টের পেয়ে আবার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। মুহূর্তে একজন গার্ড জেরিনের এক পা শক্ত করে ধরে ফেলে এবং অন্যজন তার হাত। জেরিনের চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিজেকে বাঁচানোর সে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু দুজন পুরুষের শক্তির সাথে সে একা বেয়ে পেরে উঠছে না। কোনোভাবেই সম্ভব নয় এটা। বারবার আমার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু আমি এসব কথা শুনেও জেরিনকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলাম। বেবি গার্ল, তোমার সাহস কত বড়! তুমি আমার সামনে থেকে পালানোর চেষ্টা করছো। এত বড় দুঃসাহস দেখিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এবার শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে থাকো। ভেবেছিলাম তোমাকে খাবার দেব, কিন্তু তুমি যা বেয়াদবি করেছো তাতে। কথাটা শেষ না করেই নীল তার লোককে রুম লক করে চলে আসতে বলে।
রাতে যখন জেরিন ঘুম ভাঙে তখন সে চোখ মেলে সামনে সোফায় নীলকে একটি বই হাতে দেখতে পায়। নীলের চোখ জেরিনের দিকে যেতেই সে জেরিনের কাছে আসে এবং বলে, জান, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, তাই না? আমি খাবার উপরে পাঠাতে বলছি। জেরিন আর না করেনি, কারণ কাল থেকে একটা দানাও পেটে পড়েনি। খাওয়া শেষে নীল জেরিনকে বলে, তোমার জন্য একটা আলাদা রুম ডিজাইন করা হয়েছে, যেখানে তোমার সব জামা কাপড়, জুতা, কসমেটিক্স রাখা আছে। ডোন্ট ওয়ারি বেবি, কোনো পেন হবে না তোমার। আপনার থেকে বড় প্ল্যান আবার কি? আই জাস্ট হেট ইউ। আপনি জানেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাকে নিয়ে কোনো টেনশন হচ্ছে? আবারও শুরু হয়ে গিয়েছে। আমার মেজাজ খারাপ করো না প্লিজ। শোনো, আমি এখানে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি প্রিপারেশন নাও বিয়ের। 1 উইকের মধ্যেই আমাদের বিয়ে হবে। আমার বাবা মা সুইজারল্যান্ড গিয়েছে, তাই 1 উইক সুযোগ পেয়েছো তুমি। তা না হলে এই মুহূর্তেই তোমার বিয়েটা হয়ে যেত। যাক, সময় পেয়েছো, নিজেকে তৈরি করো আর আমাকে ভালোবাসো। জাস্ট এটাই যথেষ্ট। আরে কি বলছেন? একে তো চিনি না আপনাকে, তার উপর জোর করে আমাকে বিদেশে নিয়ে এসেছেন, এখন আবার বলছেন 1 উইকের মধ্যে আমার বিয়ে। আপনি কি আমার অভিভাবক নাকি? হুম, যে যা বলবেন তাই শুনতে হবে? ইয়েস, বিকজ ফ্রম টুডে আই অ্যাম ইয়োর এভরিথিং, মাইন্ড ইট। বলেই জেরিনের কপালে চুমু দিয়ে নীল রুম থেকে চলে যায়। জেরিন আবারও রুমে বন্দি। অনেক কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে করতে এখন তো চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে করেই হোক আমার এখান থেকে যেতে হবে। আমি এই নীলকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমার পরিবার, আমার ভালোবাসা, আইমান সব তো বাংলাদেশে পড়ে রয়েছে। এইসব বলে জেরিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জেরিন অনেক শকড হয়ে যায়, কারণ তার পাশে নীল ঘুমিয়েছিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে জেরিন নীলের বুকে। সে নীলের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ নীলের ঘুম ভেঙে যায়, যা দেখে জেরিন তাড়াতাড়ি করে আবারও ঘুমের নাটক করা শুরু করে দেয়। কিন্তু নীল আগে থেকেই সব কিছু বুঝতে পেরে গিয়েছিল, আর তাই সে কোনো কথা না বলেই নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। জেরিন নিজের প্রাণপণ শক্তি দিয়ে নীলকে সরানোর ট্রাই করলেও ব্যর্থ হয়। এমনিতেও পরপর 2টি ইঞ্জেকশনের পেন এখনও কমেনি। 15 মিনিট পর নীল জেরিনকে ছেড়ে দেয়, আর তখনই জেরিন নীলের থেকে দূরে সরে গিয়ে বলে, আপনি, ছি, এতটা নোংরা! দূরে থাকবেন আমার থেকে। আপনার মতো আমি নোংরা না। এসব শুনে নীলের গা আবারও রাগে গরম হয়ে যায়। সে রাগী গলায় জেরিনকে বলে, জাস্ট ওয়েট, তোমার শরীরের প্রতিটা ভাজে ভাজে লুকিয়ে থাকা রহস্য আমি উন্মোচন করব। তুমি শুধুই আমার, দেখে নিও। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। এদিকে আবারও জেরিন নীরব কান্না শুরু করে দেয়। সময় চলে যাচ্ছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। এখনই সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে। তাই জেরিন ঠিক করে যে সে আর কান্না না করে এমন একটা প্ল্যান বের করবে যাতে করে এখান থেকে বের হওয়া যায় যে কোনো মূল্যে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করার জন্য জেরিনকে নিচে আসতে বলা হয়। সেও কোনো কথা না বলে নিচে এসে পড়ে নীলের কথা মতো। সবটা খেয়েও নেয়, কিন্তু সন্দেহ তো নীলের তখনই জাগে যখন তার প্রতিটা কথা জেরিন অক্ষরে অক্ষরে পালন করছিল। কিন্তু তবুও নীল হ্যাপি ছিল যে জেরিন এখন তার সব কথা শুনছে, আর তাই সে জেরিনকে আর কিচ্ছু বলে না। রাতে নীল বাড়ি ফিরলে দেখতে পায় জেরিন আর কান্না করছে না। সে যখনই জেরিনকে জিজ্ঞাসা করতে যাবে খাবার খাওয়ার কথা, তখনই জেরিন তাকে বলে ওঠে, নীল, আপনাকে কিছু বলার ছিল আমার। শিওর জান। জান শব্দটি নীলের মুখে শুনে গাটা একেবারে জ্বলে যাচ্ছিল জেরিনের। কিন্তু কি করার? এখান থেকে পালাতে হলে তো নীলের এবং তার কথা সব কিছু তাকে সহ্য করতে হবে। আর তাই আর দেরি না করে সে নীলকে বলে, আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আমি রাজি বিয়েতে। নীলের একটু খটকা লাগে,
বাট সে এত কেয়ার করে না এবং বলে, জেরিন, আমি চাই তোমাকে বৈধভাবে নিজের করে নিতে। আমি অনেক ভালোবাসি তোমায়, বিলিভ মি। কিন্তু যদি পরে জানতে পারি তুমি আমাকে বোকা বানানোর ট্রাই করছো, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠবে সেদিন। এই বলে একটা ডেভিল হাসি দেয় এবং জেরিনের কপালে চুমু দিয়ে শাওয়ার নিতে চলে যায়। এইভাবে এক উইকের মধ্যে জেরিন নীলের ভরসা ভালোবাসা দুটোই আদায় করে নেয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। নীলের বাবা মা এবং কাজিনরাও এখানে চলে আসে। সকালে নতুন বউ নিয়ে কি আনন্দ উল্লাস, কিন্তু খেলা তো এখনই শুরু। এই কয়দিন জেরিন এত নীলের ভরসা জুগিয়েছিল যে নীল জেরিনের ওপর নজরদারিও বন্ধ করে দেয়। কিন্তু এটা যে বিপদ ডেকে আনে। বিয়ের দিন জেরিনকে পরীর মতো করে সাজানো হয়। সব ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু যখনই নীলের কাজিনরা জেরিনকে রুম থেকে আনার জন্য যায় তখনই সবাই শকড হয়ে যায়, কারণ রুমের ভেতর জেরিন তো ছিলই না। কাজিনরা তখনও বুঝতে পারেনি যে জেরিন কোথায় গিয়েছে। স্বাভাবিকভাবেই ওয়াশরুমে সহ অন্যান্য রুমে, এক কথায় বাড়িতে জেরিনকে খোঁজা শুরু হয়ে যায়। এদিকে কাজী বউয়ের জন্য অপেক্ষা করছিল অনেক পরও জেরিন না আসায় নীলের রাগ উঠতে শুরু হয়ে যায়। সে যখনই উঠতে নেয় তখনই তার কাজিন এসে জানায় জেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে নীলের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাজিনকে আবারও আস্ক করে, আর ইউ সিরিয়াস? কারণ এটা মজা করার সময় না। ব্রো, আমি কি তোকে মিথ্যা কথা বলবো? তাও আবার এমন একটা মুহূর্তে। লিভ না হলে নিচে গিয়ে দেখ। নীল আর দেরি না করে সব রেখে জেরিনকে খুঁজতে চলে যায়। যখনই সে সত্যি জেরিনকে খুঁজে পায় না তখন তার শরীর রাগে লাল হয়ে যায়, চেহারায় হিংস্র ভাব চলে আসে। জেরিন, যা করেছো ভালো করনি। আমার বিশ্বাস ভাঙার শাস্তি যে কতটা ভয়ঙ্কর তা তোমায় চিন্তার বাইরে। আর পালিয়ে তুমি কোথায় যাবে? তোমাকে নীল খানের কাছেই ব্যাক করতেই হবে। এই সব বলে সে বাড়ির সব গার্ডদের ডেকে আনে। তোমরা থাকতে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে যায় কি করে? স্যার, আপনি তো বলেছিলেন ম্যামের ওপর এখন আর নজর রাখা লাগবে না। আর বাড়িতে এত মানুষ, কে ঢুকছে তো কে বের হচ্ছে, তাই হয়তো আমরা বুঝতে পারিনি। তোরা কেউ কাজের না। যদি জেরিনকে না পাই তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। আগে থেকে কাফনের কাপড় কিনে রাখিস। নীল আর লেট না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সব জায়গায় খোঁজ চলে, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, সব জায়গায়, যাতে করে জেরিন কিছুতেই ইতালি ছেড়ে বাইরে না যেতে পারে। ওদিকে জেরিন পালিয়ে কই যে চলে এসেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা নতুন রাস্তায় ঢুকবে তখনই দুজন ছেলের কণ্ঠ ভেসে উঠল। শুনলাম নীল খানের বউ নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। ধরিয়ে দিতে পারলে তো অনেক কিছু পাবো রে। তুই কই পাবি? স্বপ্ন দেখ বসে বসে। এসব কথা শুনে জেরিন আর সেই রাস্তায় না ঢুকে অন্যদিকে দৌড়তে শুরু করে। আসলে জানেন জেরিনকে গার্ডরা চিনতে পারেনি কেন? কারণ সে বিয়ের জামা কাপড় গয়না সব খুলে রেখে প্ল্যান করে পালিয়েছে। বউ হয়ে পালালে কবেই ধরা খেত। এদিকে বাড়িসহ সব কিছু ফেলে জেরিনকে খুঁজতে চলে যায় গাড়ি নিয়ে। মা সেলিমা খান ও ছেলের এমন রাগকে অনেক ভয় পায়। সে আন্দাজ করতে পেরেছিল জেরিনের কপালে আজ অনেক ভয়ানক কিছু লেখা হয়ে গিয়েছে। ওদিকে জেরিন পালাতে পালাতে একটা নির্জন এলাকায় চলে আসে। সেখানে জনমানুষদের আনাগোনা একেবারেই কম ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় আজকে রাতটা এখানে কোথাও কাটিয়ে দিবে। রাতটা কোনো মতে এখানে কাটাতে পারলেই হয়। সকালে সে নিজের কোনো একটা ব্যবস্থা করে নেবে। এতগুলো পথ হেঁটে এসেছে কিন্তু একটা বাড়ি পর্যন্ত জেরিনের চোখে পড়েনি। হঠাৎ করেই সে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখে সে অনেক নিশ্চিন্ত বোধ করে এবং তাড়াতাড়ি সেই বাড়িতে গিয়ে নক করা শুরু করে দেয়। তো ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। আমার না অনেক বিপদ। আজকে রাতে কি আমাকে এখানে থাকতে দেওয়া যাবে? আমি এখানে নতুন, কোনো কিছুই চিনি না, ভুল করে এখানে চলে এসেছি। প্লিজ আমাকে একটা রাত থাকতে দিন,
আমি সকালবেলায় চলে যাব। মহিলাটি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আল্লাহ জানে কি ভেবে রাজি হয়ে গেল। রাতে জেরিন বৃদ্ধ দম্পতির সাথে ডিনার করে এবং তারা তাকে একটি ছোট্ট রুম দেয় ঘুমানোর জন্য। জেরিন এতেই যেন অনেকটা হ্যাপি ছিল। এভাবে জেরিন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টোর দিকে হঠাৎ করে জেরিনের পানি পিপাসা লাগে, আর তাই পানি খাওয়ার জন্য সে খাবার টেবিলের কাছে যেতেই হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। জেরিনের কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করে দেয় মনের ভেতরে। একবার নয়, বারবার কলিং বেলটা যখন প্রচণ্ড পরিমাণে বাজছিল, তখন বৃদ্ধ মহিলা এবং তার স্বামী রুম থেকে বেরিয়ে আসে। তারা দুজনাই জেরিনকে জিজ্ঞাসা করে বাহিরে কে, আর এত কলিং বেল চাপছে কেন মাঝরাতে। জেরিন কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং বলে, আমি জানি না, আমার ভয় লাগছে তাই আমি দরজা খুলিনি। আচ্ছা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা দেখছি বাইরে কে এসেছে। এই বলে তারা জেরিনকে তার রুমে পাঠিয়ে দেয়। পানির বোতল নিয়ে সোজা জেরিন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এক বোতল পানি এক নিমিষে শেষ হয়ে যায়, কিন্তু তৃষ্ণা, চিন্তা, ভয় কোনোটাই কিছুতেই শেষ হচ্ছিল না। এদিকে দরজা খুলতে বৃদ্ধ মহিলাটি ও তার স্বামী এমন কিছু দেখতে পায় যার জন্য তারা প্রস্তুত ছিল না। আসলে তারা দরজা খুলতে কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তাদেরকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে কে আপনারা, আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকছেন? ওই মেয়েটা কই যে এখানে এসেছে? কোন মেয়ের কথা বলছেন? কোনো মেয়ের খবর জানি না আমরা। নাটক করবি না বুড়ি? এই বলে তাদের ধাক্কা দিয়ে জেরিন যেই রুমে ছিল ওই রুমের দরজায় জোরে জোরে নক করতে লাগে। জেরিন বুঝতে পেরে গিয়েছিল, তাই ভয়ে চুপ করে বসে থাকে, কিন্তু লোকগুলো এক সময় দরজা ভেঙে ফেলে। রুমের এক কোণে জেরিন ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে নীল প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তার হার্টবিট আরও বেড়ে যায়। নীল কোনো জবাব না দিয়ে জেরিনকে টেনে রুম থেকে বের করে আনে, তারপর গাড়িতে ওঠায়। জেরিন অনেক কষ্ট করে পালানোর, বাট সে ব্যর্থ হয়। নীল জেরিনকে গাড়িতে করে নিয়ে গিয়ে এক চড় মেরে বিছানায় ফেলে দেয়, তারপর বলে, তুই এখনো আমাকে চিনিসনি, আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোকা দেওয়ার শাস্তি কী তা তুই ভালো করে এখন টের পাবি। আজ রাতে তোকে হালালভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর কপাল তুই খুলেছিস। গেস্টদের সামনে আমার ফ্যামিলি মেম্বাররা তোর জন্য ছোট হয়েছে, দেখ কি হাল করি। প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন কিছু। শাট আপ। এই বলে সে নিজের শার্ট খোলা শুরু করে এবং জেরিনের দিকে এগোতে লাগে। একটু একটু করে জেরিন ভয়ে পেছোতে লাগে, কিন্তু এখন কি আর এসবের লাভ হবে? হঠাৎ নীল জেরিনের এক হাত শক্ত করে ধরে কাঠের সাথে লাগালো। লেটেস্ট হ্যান্ডকাপ দিয়ে লক করে নেয়। জেরিনের শরীরের সব শক্তি খাটিয়ে দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এইভাবেই ওর হাতকে নীল লেটেস্ট হ্যান্ডকাফ দিয়ে লক করে দেয়। হাত নড়ানোয় জেরিন টোটালি অফ। এইবার আস্তে করে সে জেরিনের পাগুলো হার্ডলি চেপে ধরে টেলিস্কোপিক টিউটরের সাথে আটকে দেয়। জেরিন যখনই পা ছোড়াছুড়ি করতে নেয়, তখনই সেই টিউব আরও প্রশস্ত হতে শুরু করে। কি চান? কিছুতেই তোমার কোনো কাজ হচ্ছে না। এই বলে সে জেরিনের কানের কাছে যায় এবং বলে, আমি জানতাম তুমি এমন হাত পা ছোড়াছুড়ি করবে, তাই এমন ব্যবস্থা। এটা টেলিস্কোপিক টিউব, যত নড়বে তত এটা প্রশস্ত হবে। এই বলে সে জেরিনের কানের কামড় বসিয়ে দেয়। ব্যথায় জেরিন আহ বলে চিৎকার দেয়, কিন্তু নীলের এসবের খেয়াল নেই। আস্তে আস্তে সে নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জেরিনের, কিন্তু কিছুই করতে পারছে না। এইভাবেই সে জেরিনের সারা শরীর খুবলে খুবলে ভোগ করে, নানাভাবে জেরিনকে পানিশমেন্ট দেয়। 2 ঘন্টা পর তার স্বার্থ হাসিল হয়ে গেলে ক্লান্ত শরীর নিয়ে জেরিনের ওপর থেকে নেমে ঘুমোতে চলে যায়। এদিকে জেরিনের সারা শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছিল, আর সত্যি তার চিৎকার পুরো বাড়ি কেঁপে উঠেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এই অসহ্য যন্ত্রণার কারণে কখন যে ব্যথায় আর্তনাদ করতে করতে জেরিন ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। সকালে যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে দেখতে পায় সে নীলের বুকের মধ্যে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়। নীল তখনও ঘুমাচ্ছিল।
জেরিনের হাত পা রাতের চাহিদা পূরণ হওয়ার পরপরই খুলে দিয়েছিল, তাই বিছানা থেকে উঠে সে আয়নার কাছে যায়। ছি, কি হাল করেছে সারাটা শরীরে ওই নোংরা লোকটার নোংরামির চিহ্ন। এখনও সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে জেরিন। ঘাড় ঘুরিয়েই জেরিন দেখতে পায় নীল উঠে গিয়েছে। আপনার কি কোনো জামা কাপড় নেই না কি? নোংরামির একটা লিমিট থাকা দরকার। দেখেন কি হাল করেছেন, আমার সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি আমার। এখন এই মুখ আমি কাকে দেখাবো? আমাকে দেখালেই হবে। এই বলে নীল জেরিনের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, তিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় সে। কিন্তু এটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পেছনে লুকিয়ে আছে তাকে ধোঁকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। জেরিনের রুমের মধ্যেও এখন সিসিটিভি ক্যামেরা, কিন্তু এটা জেরিন জানে না। রুমের সামনে দুজন লোককেও পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আজ নীল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এসেই আগে জেরিনের কাছে যায়, গিয়ে দেখে জেরিন শুয়ে আছে। নীলকে দেখে জেরিন ভয়ে পিছিয়ে বসে। ভয় পাচ্ছ কেন? আপনি নরখাদক। তুমি কি? আমি কি মানে? আমার মনটাকে যে এভাবে খেয়ে ফেললে, কাঁচা তার বেলায় কিছু না। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পেছনে কেন লেগেছেন? আপনার তো ভাত ফেললে কাকের অভাব হয় না। না জানি কত মেয়ের সাথে বিছানায় জড়াজড়ি করেছেন। এই তো মেজাজটা গরম করে দিলি। বাসায় ঢুকতে না ঢুকতে তোর ফালতু কথা শুরু। আমি অন্য একজনকে ভালোবাসি। তুমি কি চাও না জান তোমার প্রেমিক হাত পা চারটে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকুক? ও তোমার তো একটা ছোট বোনও আছে, তাই না? তুমি তো আর বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের একটা নুড ভিডিও বের হোক, তাই না? না, দেখুন, আমাকে যাই করুন না কেন, ওদের কিচ্ছু করবেন না। তুমি জানো তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি আমার কোম্পানির সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে সবেমাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না, কয়েকবার তোমাকে আমি আমার কোম্পানির সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিজ থেকে গিয়ে প্রপোজ করব। এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো বা কল্পনাও করতে পারবে না। কিন্তু সেদিনই আমার মেজাজ গরম হয়ে যায়, যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শোনো, আমি না লাইফে কখনো কোনো কিছু করার জন্য কারো থেকে পারমিশন নেইনি। আমি প্রয়োজনও মনে করি না কোনো পারমিশন নেয়ার। কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব, ভালোবাসার কথা জানাবো। কিন্তু তুমি যা করেছো তা মোটেও সহ্য করার মতো ছিল না। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি। কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি আমি করিনি। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা না শোনো, আমাকে বিয়ে না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর নেমে আসবে ভয়ানক এক মহামারী, যে মহামারী তোমার পুরো পরিবারকে নিস্তেজ করে দিবে। কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না, এটা কান খুলে শুনে রাখুন। দেখি আপনি কি করতে পারেন। ও, তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি। এই বলে নীল একটি ভিডিও ওপেন করে, যা দেখে জেরিনের পা থেকে মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে। আপনি আমার বোন যারাকে কিডন্যাপ করেছেন? প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। ও ছোট মানুষ, কিচ্ছু বুঝে না এসব। ও না হয় ছোট, কিছু বোঝে না, কিন্তু তুমি বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন বুঝদারের মতো কাজ করছো না বেবি? আপনাকে বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করব আমি আপনাকে বিয়ে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনিতেও আমার জন্য
পরিবারের মাথা এক্কেবারে নিচে নেমে গিয়েছে। তারা ভাবছে আমি অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা হয়তো বা তারা বুঝতেও পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ থাক। ভাই রে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছিল। প্লিজ নীল। উলি বাবালে, ভয় পেয়ে গিয়েছিল বুঝি? আচ্ছা শোনো, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়দিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে, সব। কিন্তু নীলের মাথায় যে কি চলছে তা কেউ জানে না। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একটা মানুষ সব কিছু করতে পারে। শোনো, রাতে একটা হট ড্রেস পরে আমার সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। মাইন্ডেড। এইসব বলে নীল ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়। নীল, তুমি সত্যি কি জেরিনকে ভালোবাসো? আমার জানি কেন অনেক ভয় লাগছে। মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো জেরিন পাবে আমাকে ধোকা দেয়া। ওর সাহস কত বড়! ও জানে না প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। কিন্তু দোলার কি হবে? আমরা তো চেয়েছিলাম ও যেন আমাদের ঘরের বউ হয়ে আসুক। আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট, তেমনি সে তোমাকে অনেক ভালোবাসে। আমাকে কে ভালোবাসলো সেটা ফ্যাক্ট না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু দোলা সত্যিই পারফেক্ট। আসলে দোলা হচ্ছে নীলের স্কুল ফ্রেন্ড। শুধু স্কুল ফ্রেন্ড না, বরং দোলার বাবা এবং নীলের বাবা একে অপরের বিজনেসের পার্টনার এবং ছোটবেলাকার বন্ধু। দুই ফ্যামিলি ছোট থেকেই চেয়েছিল এদের দুজনকে একসাথে বিয়ে দেওয়ার। কিন্তু জানেনই তো নীল কতটা জিদি ছেলে। কিন্তু অনেক সময় মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে এমন অনেক কিছুকেই আপন করে নেয় যা সে কখনোই আপন করতে চায়নি। নীল, তুই যাকেই বিয়ে করিস না কেন, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে নে। আমি কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সব পারবে। শোনো, আমি আজকে রাতেই দোলাকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতে অনেক দিন ধরে আমার সাথে কোনো কথাই হয়নি। ও মা, এটা তো ভালো খবর, কিন্তু হঠাৎ করে তুই দোলাকে এখানে আসতে বলছিস কেন? মেয়েটা এমনিতেই তাকে ভালোবাসে, তার উপর যদি জানতে পারে তুই আরেকটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথে সময় কাটাচ্ছিস, তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? কিছু হবে, কারো ভালো করতে গেলে তো কারো ক্ষতি হয়েই যায়। মা, তুমি ঘুমিয়ে পড়ো। বাই, গুড নাইট মম। এই বলে নীল জেরিনের রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে দেখে জেরিনকে সে যেই ড্রেসটা পরতে বলেছে তা এখনও বিছানার ওপরেই রাখা, আর জেরিন ঘুমিয়ে পড়েছে। এসব দেখে নীলের আরও রাগ উঠে যায় এবং সে এক টান দিয়ে জেরিনকে ঘুমের ভেতরে বিছানা থেকে ফেলে দেয়। আহ, আপনি কি মানুষ? ব্যথায় জেরিন কান্না করতে শুরু করে দেয়। তোকে বলেছিলাম না রেডি থাকতে? কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা, ছি! এক্ষুনি পর, আমার সামনেই নিজের বিপদ ডেকে আনিস না। বোনের কথা মনে আছে তো? এখনও কিন্তু ওর উপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়াটা বন্ধ করা হয়েছে। আল্লাহ, ও ছোট মেয়ে, আমি আপনার কথা শুনলে কি ওকে খাবার খেতে দিবেন প্লিজ? ভেবে দেখতে পারি। এরপর জেরিন আস্তে আস্তে করে নীলের সামনে নিজের জামা খোলা শুরু করে। নীল সোফায় বসে তা উপভোগ করছিল। এরপর সে ওই বাজে জামাটা পরে নীলের সামনে গিয়ে দাঁড়ায়। নীল নেশালো চাউনি দিয়ে জেরিনের ঠিক কাছে এসে দাঁড়ায়, আর তারপর সে জেরিনের কাছে গিয়ে বলে, প্রেম যন্ত্রণা যে কি মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে। এই বলে সে জেরিনকে ধাক্কা দিয়ে সেই রুম থেকে চলে যায়। সেই দিন রাতে নীল বাহিরেই হ্যাং আউট করে। 2 দিন কেটে যায়। সেই দিন রাতের পর থেকে নীল জেরিনের খোঁজ একেবারেও নিতে আসেনি। জেরিনের চোখে মুখে একটাই প্রশ্ন, একটা লোক যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসত, তার এত দ্রুত পরিবর্তন ঘটে কি করে? তাকে সে দেখতে পর্যন্ত আসে না। জেরিন আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে নিচে নীলের মা বসে আছে। জেরিনকে দেখে সোফিয়া বেগম বললেন, আরে মা, তুমি নিচে নামলে যে? আসো, এখানে বসো।
কতক্ষণ একটা রুমের মধ্যে বন্দি থাকা যায় আপনিই বলুন। নিচে আসার অনুমতি তো তোমার আছেই, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন। আজ এসেছো দেখে ভালো লাগছে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। নীল 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না, কথা বলা তো দূরে থাক, কি হয়েছে বলতে পারবেন? হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো যে? ওকে তো তুমি ভালোবাসো না, ওর খবর দিয়ে তুমি কি করবে? এভাবে বলছেন কেন? আমি জানি আপনার আমার প্রতি অনেক রাগ। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক হয়নি করা। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ছেলে কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমার সাথে টাইম পাস করছে? একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথে মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি সে এতটা আসক্ত ছিল না যতটা না আসক্ত তোমার প্রতি ছিল সে। যাই হোক, এখানে যেহেতু এসেছো, একটু বসো। আমাদের একজন মেহমান আজকে বাড়িতে আসবে। হঠাৎ এই 2 দিন নীলকে না দেখতে পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছিল জেরিন। তাহলে কি জেরিনের মনে নীলকে নিয়ে কোনো অনুভব কাজ করা শুরু করে দিয়েছে? একটু পরে একটি মেয়ে এসে বাড়িতে ঢুকে, যাকে দেখে নীলের কাজিনরাও তার কাছে চলে যায়। মেয়েটাকে দেখে সবাই যা শুরু করেছিল দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের বাড়ির বউ ন্যাকা। এসব জেরিনের একদম পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নেয়। কিন্তু তখনই নীলের মা জেরিনকে পেছন থেকে ডাক দেয়। জেরিন, কোথায় যাচ্ছ? দোলার সাথে পরিচিত হয়ে যাও। কোনো উপায় না থাকায় জেরিনকে সেখানে যেতে হয়। ও হচ্ছে দুলা, নীলের বেস্ট ফ্রেন্ড। ওদের সম্পর্ক অনেক ক্লোজ। ও, হাই দোলা, আমি জেরিন। তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে জেরিন কি উত্তর দিবে বুঝতে পারছিল না। না সে নীলের জিহেব না বউ, তাহলে তো আশ্রিতা ছাড়া কিছুই জবাব দেওয়ার মতো নেই। জেরিনকে চুপ থাকতে দেখে সোফিয়া দোলাকে বলে, আরে বাদ দাও না, তুমি গিয়ে আগে রেস্ট করো, তোমার রুম উপরেই রেডি করা আছে। জেরিনের বুকটা কেমন জানি করছিল। কেন এত মনে পড়ছিল নীলের কথা। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা লাগিয়ে কান্না করা শুরু করে। এখন আর তাকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছে করলে সে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছে হচ্ছে না তার। এই জীবনটাকে যে মেনে নিয়েছে, এটাই যেন তার বর্তমান আর ভবিষ্যৎ। রাত 10টা। আজ কেন জানি বাড়িতে একটু বেশি হইহট্টগোল। সবাই দোলাকে নিয়ে ব্যস্ত। সবাই কত পছন্দ করে ওকে, কিন্তু নীলের কাজিনরা তো কখনো আমার সাথে কথাও বলেনি। হঠাৎ করে জেরিনের ডোর নক করা হয়। আসতে পারি? জি। তোমার শরীর ভালো আছে? কিন্তু আমার খোঁজ নিচ্ছ কেন আদিল? চিন্তা হয় তোমার জন্য। আমি ভাইয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবাসে না। ও অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমি জানি। এসব শুনে জেরিন মনে মনে ভাবতে লাগে, ইস, এক ভাই নরখাদক আর অন্যটা নিষ্পাপ কেমন। এর নাম আদিল, নীলের ছোট ভাই। দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, অনেক ভালো ব্যবহার। ওর সাথে 2-1বার যখন জেরিনের সাথে দেখা হয়েছিল তখন দূর থেকে হলেও জেরিনকে রক্ষা করতে চেয়েছিল সে। কিন্তু নীলকে তো আপনারা চিনেনি। এখন আর নীল জেরিনের খোঁজ নেয় না। জেরিন কার সাথে কথা বলল কি না বলল সেই দিকেও খেয়াল নেই। এই 2 দিনে আদিলের সাথে জেরিনের অন্যরকম ভাব হয়ে গিয়েছে। তোমাকে একটা জিনিস দেখাবো জেরিন। দেখাও। এই বলে সে এক বক্স চকলেট নিয়ে আসে জেরিনের জন্য। ওয়াও, আমার চকলেট অনেক ভালো লাগে। হ্যাপি হয়েছো? অনেক। এই বলে জেরিন খিলখিল করে হাসা শুরু করে। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি তোমার। এভাবে সবসময় হাসতে পারো না? এভাবে সবসময় চকলেট আনতে পারো না? এই বলে দুজনই হাসা শুরু করে। আদিল এক মায়াবী চাহনিতে জেরিনের দিকে চেয়েছিল, আর জেরিন তো তার খাওয়া নিয়েই ব্যস্ত। ওই আদিল, নীল কখন আসবে? সে তো অনেক আগেই চলে এসেছে। এত তাড়াতাড়ি আজ?
আসবে না? তার দোলা যে চলে এসেছে। এটা শুনে জেরিনের মুখটা কালো হয়ে যায়। তার দোলা মানে? বাদ দাও না প্লিজ। আমি নিচে যাব। ওদের সবার মাঝে ওরা কেউ পছন্দ করে না তোমাকে, তুমি বুঝো? তবুও যাব। তুমিও চলো আমার সাথে। ওকে মাই ডিয়ার। এরপর তারা দুজন একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করে। নিচ থেকে এটা দেখে সবাই মুখ কালো হয়ে যায়। আদিলকে দেখে না, বরং জেরিনকে দেখে। হঠাৎ নীলের চোখ পড়ে জেরিনের দিকে। জেরিনকে দেখে নীল দোলার মুখে আসা চুলগুলো ঠিক করে দিতে লাগে। দোলাও অনেক হ্যাপি, সে সব সময় এমনটাই চেয়েছিল। হঠাৎ জেরিনকে দেখে দোলা আদিলকে বলে ওঠে, ও কি তোমার জিএফ নাকি বউ? অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। এটা শুনে নীলের মুখ রাগে লাল হয়ে গেলেও সে চুপ করে থাকে। আর জেরিন তো লজ্জায় নিচের দিকে চেয়েছিল। জানতাম ভালোই মানাবে আমাদের। আরে না দোলা, জেরিন আদিলের ফ্রেন্ড, এখানে বেড়াতে এসেছে সে। এই কথা শুনে বাড়ির লোকেরা না যতটুকু অবাক হয় তার থেকেও বেশি জেরিন অবাক হয়। মনে মনে ভাবতে লাগে, এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল লোকটা। আমাকে না সে ভালোবাসতো। আদিল নিজেও কি বলবে বুঝতে পারছিল না, তাই জেরিনকে সে নিজের রুমে নিয়ে যায়। আমাকে না ও ভালোবাসতো। আরে তুমি অনেক বোকা, ও একটা টক্সিক লাভার। হাজারো মেয়েকে ও এইভাবেই ছেড়ে দিয়েছে। আরেকটা কথা, দোলা আপুকে জানো? নীল ভাইয়ার বাগদত্তা। বাগদত্তা মানে হলো আমার বাবা মা ও দোলাপুর বাবা মা ছোটবেলা থেকেই চেয়েছিল নীল আর তার বিয়ে হোক। তাদের বিয়ে পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার আগে দিভাই বাংলাদেশে, আর সেখান থেকে তোমার সাথে দেখা হয়, তোমাকে ভালো লেগে যায়। তারপর আর কি, তোমাকে এখানে আনার পর ওদের বিয়ে তো স্কিপ হয়ে যায়। সব কিছু বুঝলাম, মেনেও না হয় নিলাম, কিন্তু এই মেয়ে এখন এখানে কেন এসেছে? মায়াবী, দেখো ভাইয়া আর তার বিয়ে এই না হয়েই যাবে, কারণ শুনলাম ভাইয়া ওকে এখানে আনিয়েছে। মজা করছো আমার সাথে তুমি? আমি কি করব? কোথায় যাব আমি এখন? এই বলে জেরিন কান্না করতে লাগে। কান্না করতে করতে সেই রুমেই ঘুমিয়ে পড়ে জেরিন। তাই আদিল আর তাকে ডিস্টার্ব না করে সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে নীল জেরিনের রুমে তার একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে যায়। গিয়ে দেখে দরজা খোলা রুমের। ভেতরে গিয়ে সে অবাক হয়, কারণ রুমের মধ্যে জেরিন ছিল না। তাই কাউকে না জানিয়ে জেরিনকে এই রুমে ওই রুমে খুঁজতে লাগে। এদিকে জেরিনের ঘুম যখনই ভাঙে তখনই সে দেখতে পায় জেরিন আদিলের রুমে, আর আদিল সোফায় ঘুমিয়ে আছে। এসব দেখে সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে তাড়াতাড়ি করে আদিলকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এই আদিল, ওঠো। তুমি আমাকে রাতে জাগাওনি কেন? আদিল ঘুমের চোখেই বলে, ঘুমন্ত পরীকে কি করে জাগাই বলো? উফ আদিল, কি বলছো? সারা রাত ঘুমাতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? ওঠো, এখন বিছানায় এসে ঘুমাও। ওকে ম্যাডাম। এদিকে জেরিনকে খুঁজতে খুঁজতে নীল যখন আদিলের রুমের সামনে দিয়ে যেতে নেয় তখনই সেই রুম থেকে জেরিন বের হয়। আর এটা দেখে নীল অনেক বেশি অবাক হয়। জেরিনও নীলকে এখানে আশা করেনি। জেরিন, এত সকালে তুমি এই রুম থেকে কেন বেরোচ্ছ? ওয়েট, আমি বলছি। আসলে কাল রাতে আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? কি বলছো তুমি এসব? আদিল কোথায়? ও তো রুমে ঘুমাচ্ছে। যা শুনে নীলের মাথা পুরোই গরম হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে আদিলের রুমে গিয়ে দেখে ছেলেটা ঘুমোচ্ছে। কোনো শব্দ না করে বাইরে আসে এবং জেরিনকে বলে, রাতে বেডে ঘুমিয়েছিলে? কেন? নীল আর কিচ্ছু বলে না, সোজা জেরিনকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয়। কি হলো? এমন করছো কেন? তুই যে নষ্টা মেয়ে এটা আমি ভাবতেও পারিনি। শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে রাত কাটিয়েছিস। ছি, একটুও ভাবলি না যে ওটা আমার ভাই? ভুল বুঝছো তুমি আমাকে। চুপ, একদম চুপ। এই বলে নীল মুখ আর হাত পেছন থেকেই বেঁধে দেয়। তারপর সিগারেট খাওয়া শুরু করে। এই জেরিনের দিকে হায়নার দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় সে জেরিনের গায়ে জামাটি টান দিয়ে ছিঁড়ে ফেলে।
জেরিন বারবার ক্ষমা চাইছিল নীলের কাছে, কিন্তু এসব ক্ষমা তো তার কান অবধি যায়নি। নীল জ্বলন্ত সিগারেটটা দিয়ে জেরিনের পেট পুড়িয়ে দেয়। ব্যথায় জেরিন আর্তনাদ করতে শুরু করে। একসময় জেরিনের যন্ত্রণা দেওয়া শেষ হয়ে গেলে নীল সেই রুম থেকে বেরিয়ে যায়। জেরিনের সুন্দর পেটে এখন নীলের ভালোবাসার চিহ্ন। সে তাকে এতটাই ভালোবাসে যে তাকে যন্ত্রণা না দিলে তার শান্তি লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পালা, কিন্তু জেরিন তার রুম থেকে বের হয়নি। এটা দেখে আদিলের অনেক চিন্তা হতে লাগে, আর তাই সে আর দেরি না করে জেরিনের রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে জেরিন খাটের কোণে পড়ে আছে। তাড়াতাড়ি করে জেরিনের কাছে যেতেই সে লক্ষ্য করে যে জেরিন জ্ঞান হারায়নি, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। যখনই সে জেরিনকে কোলে তুলে বিছানায় শোয়াতে যাবে তখনই তার হাত জেরিনের পেটের মধ্যে লাগে, আর জেরিন ব্যথায় আহ বলে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে যখনই সে জেরিনকে বিছানায় শুইয়ে দিয়ে পেটের ওপর থেকে জামাটা একটু সরায় তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ জেরিনের পেট পুড়ে গিয়েছিল আর পুড়ে যাওয়া স্থান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে আদিলের আর বুঝতে বাকি থাকে না যে এসব কার কাজ। আদিল তাড়াতাড়ি করে মলম নিয়ে আসে এবং আস্তে আস্তে করে জেরিনের পেটের মধ্যে লাগিয়ে দেয়। আদিলের নিজের ভেতরেও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল জেরিনের এই কষ্ট দেখে। রাতে আদিল জেরিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে নীল সবাইকে নিজে ডেকে আনে। জেরিনও ছিল। মা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি চাই জেরিন তার রুমটা খালি করে দিক, কারণ ওই রুমটা আমার পাশেই, আর আমি চাই আজ থেকে সেখানে দোলা থাকুক। জেরিনের এসব শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এত নিষ্ঠুর মানুষ কি কখনো ভালোবাসার যোগ্য হতে পারে? তখনই হঠাৎ করে জেরিন বলে ওঠে, আমি কিছু বলতে চাই নীল আপনাকে। কি? অনেক দিন তো এখানে থাকলাম, আমার শখ আহ্লাদ সবই পূরণ হয়ে গিয়েছে। এখন আমি বাড়ি যাব এই সপ্তাহে। এটা শুনে নীল অনেক অবাক হয়। এখন কেন যেতে চাইছ? বাড়িতে অনেক কাজ আছে আমার, আর এখানে অনেক তো থাকলাম। এই বলে জেরিন তার রুমে যখনই যেতে নেয় তখনই নীল তাকে বাধা দেয় এবং বলে, আমার কথা তো এখনো শেষ হয়নি। আবার কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো আমি দোলাকে বিয়ে করব। এসব শুনে জেরিন এইবার পুরো নার্ভাস হয়ে যায়। হায়রে ভাগ্য, এ কেমন পরীক্ষা! জেরিন আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে গিয়ে প্যাকিং শুরু করে। কি করছো জেরিন? দেখো আদিল, এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন তো আর সাথে সাথে বাংলাদেশ যাওয়া পসিবল না। তুমি আমাকে একটা হেল্প করবে? 1 উইকের জন্য হলেও এখানে থাকার একটা জায়গা করে দিতে পারবে? তারপর বাংলাদেশে যাওয়ার ব্যবস্থাটা প্লিজ করে দিও। দেব, কারণ আমি চাই না এখানে আর তোমাকে কষ্ট পেতে হোক। থ্যাঙ্কস। সেই দিন রাতে আদিলের রুমে জেরিন যায় তার সিদ্ধান্ত জানাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে দোলা আর নীল একে অপরের সাথে কি যেন নিয়ে কথা বলছে। সরি, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি এখানে এসেছি। যা বলার ফার্স্ট বলো, কারণ আমি আর দোলা একটু লেট নাইট ডিনার করতে যাব বাইরে। আমি কাল চলে যাচ্ছি, এটাই বলতে এসেছিলাম। আরে জেরিন, সামনে আমাদের বিয়ে, আর এখন তুমি চলে যাবে? আমি বাহিরের মানুষ দোলা, তোমাদের মাঝে থেকে পথের কাঁটা হতে চাই না। নীল আর কিচ্ছু বলে না। জেরিন যখন সেখান থেকে গিয়ে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ায় তখনই হঠাৎ করে সেখানে নীল চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিয়েছো জেরিন? ও মা, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমাকে তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই না? আর তুমি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে এই বাড়ির বউ করে আনছো তার বেলায়? জানি এক সময় আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু সেই ধোঁকা দেওয়াটা পুরোটাই স্বাভাবিক ছিল। আমার জায়গায় যে কোনো মেয়ে নিজের জীবন একই কাজ করতো,
কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে। আর তুমি নিজে যে এত বড় ধোঁকাবাজ তা আমার জানা ছিল না। কেন করছো অন্য একটা মেয়েকে বিয়ে, আমার জীবনটা নষ্ট করে? আমার মন চেয়েছে তাই আমি দোলাকে বিয়ে করছি, আর এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। ও, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে। ইচ্ছে হলে একটা মেয়েকে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে বাহিরের ক্যান্ট্রিতে নিয়ে আসবে, ইচ্ছে হলে সেই মেয়েটাকে ইউজ করে এবং ছুঁড়েও ফেলে দিবে। ওয়াও, থাকো তুমি তোমার লাইফ নিয়ে হ্যাপি। চিরদিনের মতো চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে। প্লিজ যেও না, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দাও না। বাড়িতে গেলে তোমাকে আর মেনেও নিবে না। একটা কথাও বলবে না আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, সব কিছু এখন থেকে আমি ঠিক করব। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর এর থেকেও বেশি খারাপ তো তখনই লেগেছে যখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে ভেবেছো। কিন্তু একটা কথা কি জানো, তোমার ভাই আদিল ঠিক তোমার বিপরীত। সে মানুষ হিসেবে যতটা না পারফেক্ট, একজন লাইফ পার্টনার হিসেবেও তেমনই পারফেক্ট। নিঃসন্দেহে তার জীবনে যেই নারী আছে সেই নারী ভাগ্যবতী হবে। আসলে তোর মতো মেয়েরা না ক্যারেক্টারলেস। আমাকে দিয়ে তো হয়নি। এখন আমার ভাইকে সরল সোজা পেয়ে, ওর টাকা পয়সা আছে, সব কিছু আছে, তাই ওর পিছনে লেগেছিস। তোর যেখানে খুশি সেখানে যেতে পারিস। তুই মরলে আমি আরও বেশি খুশি হব। এইসব বলে নীল সেখান থেকে চলে যায় আর জেরিন অঝরে কান্না করতে লাগে। পরের দিন জেরিন সবাইকে বিদায় দিয়ে ওই বাড়িটা ছেড়ে চলে যায়। যাক, আমি কিছু বললাম, যাও, জেরিনের সুন্দর জায়গা। বাংলাদেশে যাওয়ার